লাগাতার সেই সকাল থেকে যে শুরু হয়েছে এখনো থামেনি। হঠাৎ তের মন গেছে ছাদে গিয়ে একটু ভিজলে কেমন হয়। বৃষ্টি পাগলতে তার কি আর একটু ভিজে মন মরবে নাকি? প্রায় আধা ঘন্টা ধরে ভিজছে সে। এদিকে ছাদের দরজার কাছে যে প্রায় 20 মিনিট ধরে কেউ তাকে গভীরভাবে মুগ্ধ দৃষ্টি নিয়ে দেখে যাচ্ছে, তাতে তার কোনো হুঁশ নেই। এই বৃষ্টিতে আমার মনে আগুন জ্বালিয়ে দেওয়া আগুন সুন্দরী তুমি। মুগ্ধ দৃষ্টি রেখে মনে মনে বিড়বিড়িয়ে উঠল জাঙ্কুক। জিন নিচ থেকে চিৎকার দিয়ে ডাক দেয় জাঙ্কুককে, কুকি খেতে আয়। জিনের ডাক শুনে জাঙ্কুকের ধ্যান ভাঙে, হুঁশ আসে। এই মেয়ে যেই হোক, তবে তাকে থামানো উচিত এবার। এই মেয়ে, বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। তীর হঠাৎ করে নাস্তা নিয়ে চোখ রাখে দরজার দিকে, চমকে ওঠে। ওড়না পেঁচিয়ে দেওয়ারে নিজের সাথে দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে আর ধাম করে দরজা আটকে দেয়। জাঙ্কুক এখনো ওই দরজার কাছেই থাম মেরে দাঁড়িয়ে আছে। কি হলো বুঝতে পারলো না। এই কি, আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে নাকি? এমন করে পালালো কেন? জাঙ্কুক এসব ভাবতে ভাবতে নিচে চলে যায়। আম্মু বাড়ি থেকে কেউ এসেছে? বেয়াদব কেউ আবার কি? তোর চাচুর মেয়ে আমাদের দিয়ে এসেছে। কি? সে পিচ্ছি? হ্যাঁ, সে পিচ্ছিতে। অবশ্য তোর মনে থাকার কথাও না তেমন একটা। তুই মাত্র 10 বছরের, তখন 2 বছরের থেকে শেষ দেখেছিলি। তারপর তো তোর বাবা চাকরির জন্য এই ঢাকাতে চলে এলাম আমরা। তোর কি আর মনে থাকবে নাকি? জাঙ্কুক মৃদু হাসি দেয়, মনে মনেই ভাবে, মনে আছে আম্মু, আমার তাকে মনে আছে। কিন্তু বড় হয়ে যে এমন আগুন সুন্দরী হবে সেটা কি জানতো? মেয়েটা যে কোথায় কে জানে, তখন থেকে ডাকছি আসছেই না। কারণ এতক্ষণ যাবত তিনি ছাদে ভিজছিলেন। আল্লাহ, কি বলিস? এবার তো তার জ্বর আসবে নিশ্চিত। তোর চাচু ঠিক আমাকে বলবে যে 2 মাস পার হলো না আর ঠিক তার মেয়ে জ্বরে পড়ে গেল। কেমন দেখে রাখি আমরা? জাঙ্কুক শুধু শুনলো, কিচ্ছু বললো না। তা এইবার একটু বেশি দিন ছুটি নিয়েছিস তো? প্রায় 6 মাসের কাছাকাছি তুই আমাদের কাছে ছিলি না। এবার তো ছুটি নিয়ে বিয়েটা কর। 29 বছর বয়স হয়ে গেল, এরা তো বুড়ো হয়ে যাবি। আমাকে দেখে তোমার বুড়ো লাগে? আমার কথা গায়ে লাগছে না তো? বউয়ের কথা কি গায়ে লাগবে দেখিস? জাঙ্কুক মৃদুপে হাসি দেয়। টানা 2 মাস ছুটি দিয়েছে, তবে এইটুকু বলে যেতে পারি যে নেক্সট মিশনে যাওয়ার আগে বিয়ে করেই যাব। জিনের খুশিতে চোখ দুটো চিকচিক করে ওঠে। জাঙ্কুক খেয়ে নিজের মতো রুমে চলে যায়। এক টানা ঘুমের প্রয়োজন তার। পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙলো তার মায়ের আহাজারি শুনে। জাঙ্কুক উঠে গেল শব্দের উৎসের দিকে। বুকটা মোচড় দিয়ে উঠল তার। কি অসহনীয় ব্যথা! তার আগুন সুন্দরী এই কি হাল হয়েছে! ও কুকি, দেখ না, তেজ জ্বরে তাতে জ্ঞান হারিয়েছে। সকালে জিমিনের সাথে ব্রেকফাস্টে না আসে ওকে ডাকতে এসে দেখি এই হাল। ডক্টর আঙ্কেলকে ডেকেছো? জিমিন কোথায়? হ্যাঁ, ডক্টর আঙ্কেল আসছে। আর জিমিন মাত্রই ভার্সিটিতে গেল। বেশ কিছুক্ষণের মধ্যেই ডক্টর চেক দিয়ে ওষুধ রেখে তারপর চলে যায়। আম্মু, তুমি এক কাজ করো, নিচে গিয়ে গরম দুধ আনো। আর এই মেডিসিনগুলো নিচে গিয়ে গমিও চাচাকে দিয়ে আনিয়ে নাও, ঠিক আছে? জিন ছেলের কথা মতো নিচে চলে যায়। জিন নিচে যেতেই সতর্কভাবে জাঙ্কুক দরজায় গিয়ে দরজা দিয়ে চারপাশটা দেখে দরজাটা হালকা চাপিয়ে দেয়। তারপরে এসে বসে তের পাশে। তের হাত স্পর্শ করে, এক টানতে নিজের বুকে নিল তেকে। প্রথম কোনো নারীকে স্পর্শ করলাম। তোমার রূপের আগুন যতটা না তোলপাড় করেছে কাল, তার থেকে শতগুণ বেশি এখন তোলপাড় হচ্ছে আমার বুকে। ছারকার হয়ে যাচ্ছে আমার হৃদয় তোমার কষ্ট দেখে। অথচ তুমি জানতেও পারছো না। ঠিক হয়ে যাও আমার আগুন সুন্দরী, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। কপালে আলতো করে চুমু খেয়ে শুইয়ে দিল তেকে। আবার জলপট্টি দিতে শুরু করে। হালকা জ্ঞান ফিরছে বোধহয়। ঠিক তখনই জিন আসে। সর, আমি ওকে খাইয়ে দিই, গরম গরম খেলে হুঁশ ফিরবে। জাঙ্কুকের সুবিধা হয়। তেকে মেডিসিন থেকে প্যারাসিটামল 650 খাইয়ে দেয়। তেকে ঘুমোতে দেখে জাঙ্কুক জিন দুজনেই চলে যায়। সকাল গড়িয়ে দুপুর। তের হুঁশ ফিরলেও শরীরে ব্যথা অনুভব করছে। পাশে চোখ যেতে ছটপট করে বসতে শুরু করে দেয়। তে বেশ, ছটপটানি শেষ। জাঙ্কুক উঠে বসায় তেকে। চাচু ফোন করেছিল, কি বলবো? জ্বর বাঁধিয়েছ? প্লিজ ভাইয়া, এমনটা বলবেন না, খুব টেনশন করবে। জাঙ্কুক ব্লু কুচকে তাকালে তের দিকে। তুমি জানো আমি কে? তে হ্যাঁ সূচক মাথা নাড়াই। জি, প্রথম দিন আন্টি বলেছেন আপনি আমার
চাচাতো ভাই, জিমিনের আপন বড় ভাই। আমি ভাবলাম তুমি আমায় চেনো না, তাহলে কাল দৌড় দিলে কেন? আসলে তে তোতলানো দেখে জাঙ্কুক আসল কারণ বুঝতে পারে। আচ্ছা বাদ দাও, এখন কেমন লাগছে? জি একটু ভালো লাগছে। বেশ। পেরিয়ে গেছে 1 সপ্তাহ। পরের দিন ভার্সিটি ছুটির দিন হওয়াতে তে রাত 12টা পর্যন্ত জেগে পড়াশোনা করছিল। পড়তে আর ভালো না লাগায় ভাবে ছাদে যাবে, যেইভাবে সেই কাজ। কিন্তু ছাদে দরজার কাজ উঠতে গিয়ে ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। সামনে আধারের মাঝে এক অবয়বকে দেখতে পাচ্ছে তে। মনে আসছে নানা বাজে বাজে চিন্তা। তাও কোনো এক অদৃশ্য টানে এগিয়ে গেল তে সেই দিকে। তে সেদিকে যেতেই জাঙ্কুক ঘুরে দাঁড়ায়, আর তে ধাক্কা খায় জাঙ্কুকের প্রশস্ত বুকে। সাথে সাথে ছিটকে গেল তে। এত রাতে এখানে কেন? আসলে পড়া শেষ হয়ে গেছিল আর ঘুম আসছিল না, তাই। কিন্তু আপনি? একজন আমার একটা খুব প্রিয় জিনিস চুরি করেছে। ভাবতে পারছো, যেখানে অফিসে আমি বেস্ট সিআইডি অফিসার নামে পরিচিত, সেখানে আমার একান্ত জিনিস চুরি করেছে, যেটা ছাড়া আমি বাঁচবো না। এবার তুমি বলো, আমি ঘুমাই কি করে? আপনি সিআইডি অফিসার? আমি তো ভাবলাম। জাঙ্কুক এবার তের দিকে ঘুরে দাঁড়ায়, ব্রুকুচকে তাকায় তের দিকে। কি ভেবেছিলে? আসলে আমি ভাবছিলাম আপনি কোনো কাজ করেন না। আসলে আমি জানতাম না তো, বড় আম্মু আমাকে বলেনি। হোয়াট ননসেন্স! আমাকে দেখে তোমার বেকার মনে হয়? সরি। জাঙ্কুক তপ্ত নিঃশ্বাস ফেলে। আসলে পরিবারের লোক ছাড়া তাদের সব আইডি প্রুফ লুকিয়ে রাখতে হয়। কিছু জিনিস তো পরিবারও জানে না, যেমন জাঙ্কুকের আগের মিশন ছিল সিলেটে, কিন্তু বাড়ির লোক জানে কক্সবাজারে। আগের মিশন শেষ হয়েছে আরো 1 মাস আগে। পেটে গুলি লেগেছিল, তাই 1 মাস ভালো করে সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরেছে। কি ভাবছেন? ভাবছি কি শাস্তি দেওয়া যায় বলো তো। মনে রাখবে, সে কিন্তু মেয়ে, মারতে পারবো না। সে কি? সে মেয়ের কত বড় সাহস! আসলে মেয়ে তো, ছেড়ে দিন। আর কি বা করবেন বলুন? জাঙ্কুক এবার একদম তের কাছাকাছি চলে যায়, 2 দিকে হাত রেখে বন্দি করে তেরকে। শোনো মেয়ে, এই জীবন জাঙ্কুক ছেড়ে দেওয়ার লোক নয়, সুতরাং তাকেও ছাড়বো না। অ্যারেস্ট তো আমি করবই। তারপর জাঙ্কুক হালকা ফু দিয়ে তের চুলগুলো উড়িয়ে দেয় আর নিচে চলে যায়। দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। বাবা, আর একটু হলে তার রূপের তেজের আগুনে ঝলসে যেতাম। ওদিকে তে বেচারি এখনো চোখ বন্ধ করে কাঁপাকাঁপি করে যাচ্ছে। কি ভয়ঙ্কর লোক রে বাবা। পরের দিন তে জেমিন দুজনেই শাড়ি পরে নিচে নামে। জেমিন পরেছে হালকা পিঙ্ক কালারের শাড়ি, আর তে পরেছে সাদা রঙের শুভ্র শাড়ি। জাঙ্কুক নিচে বসার কক্ষেই ছিল, সুগার সাথে প্রয়োজনীয় কিছু কথা সারছিল। হঠাৎ সুগার কথা থামিয়ে জিমিনকে দেখতে শুরু করে। জাঙ্কুক সুগার দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকায়। সুগারে, তোর পরীকে পরে দেখিস, আগে আমাকে সামাল দে। সুগার হুট করে ধ্যান ভেঙে যায়, তাকায় জাঙ্কুকের দিকে। যে ছেলে কোনোদিন কাটকাট কথা ছাড়া কিছু বলে না, সে কিনা এমন ভয়েসে কথা বলছে। ভাই কি প্রেমে পড়েছে নাকি? পড়েছি মানে পুরো মুখ থুবড়ে পড়েছি। আম্মু আমরা আসছি, কিছু খেয়ে যা। না বড় আম্মু, ভার্সিটির ক্যান্টিনে খেয়ে নেবো আমরা। ভার্সিটি যাচ্ছিস যা, কিন্তু এত সেজে গুজে যাচ্ছিস কেন? আজ আমাদের নবীন বরণের ফাংশন আছে ভাইয়া। সুগা একটু আগেই বলছিল তোকে ওর বাইকে করে দিয়ে আসবে ভার্সিটিতে। হ্যাঁ, ওনার কি অত সময় আছে নাকি আমার জন্য? এই বলে জিমি সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সুগা, তোর জীবনের প্রতি এতটুকু মায়া থাকলে এক্ষুনি যা। সুগাও দেরি করে না, বেরিয়ে যায় জিমিনের পিছু পিছু। জিমিনা বলেন। সরি, আসলে জানোই তো আমাদের কাজ কেমন, আর কি করি বলো। তাই বলে 7 মাসে একবারও ফোন করবেন না? নিজের সেফটির জন্যই তো পার্সোনাল ফোন অফ রাখতে হয়। জিমিনা কিছু বলে না, সুগার সাথে করেই চলে যায়। এই মা, আমি যে হুট করে চলে এলাম, কি করে? তোমার ভাই বাইকে করে নিয়ে আসবে। যে ছেলে বাইকের পেছনে আমাকে বা মাকে কোনোদিন বসায়নি, গাড়িতে নিয়ে গেলে পাশের সিটে কাউকে বসায় না, সে আনবে বাইকে, তাও আবার অন্য একটা মেয়েকে। সুগা মুচকি হাসে। আমি তাহলে আসি বড় আম্মু? একা যাবি নাকি? কোনো ব্যাপার না বড় আম্মু, আমি সিএনজি করে চলে যাব। কেন? বাড়িতে এতগুলো গাড়ি থাকতে তুই সিএনজি করে কেন যাবি? এই বেয়াদব, তুই বসে আছিস কেন? দেখছিস না মেয়েটা একা একা যেতে চাইছে, তুই ওকে দিয়ে আসতে পারছিস না? জাঙ্কুক যেন এই কথাটির অপেক্ষায় বসছিল। চলো। জি না,
অবাক হয়, যে ছেলেকে একটা কাজ করাতে গেলে 10 বার বলা লাগে, তাকে একবার বলতে কিনা সে রাজি হয়ে গেল। জিন জাঙ্কুকে দেখে আবারও বলে, ও মাই কি, এটা তো তোর বাইকের চাবি। তো বাইক স্টার্ট দিতে কি গাড়ির চাবি নিয়ে আসবো নাকি? জিনের চক্ষু তো চারো কাজ, কান ভোঁ ভোঁ করছে, মাথা ঘুরছে। জাঙ্কুক তার মায়ের অবস্থা বুঝতে পারে। তে তুমি বাগানে আমার বাইকের কাছে ওয়েট করো, আমি আসছি। তে চলে যায়। কিছু বলবে আম্মু? জিন এবার সোফায় বসতে বসতে বলে, তা আমাকে আর জিমিনকে তো কোনোদিন বাইকে বসালি না। তুমি বা জিমিন কেউই আমার বউ না। এই বলেই জাঙ্কুক বেরিয়ে যায়, তেকে বাইকের পিছনে বসায়। ধরে বসো। তে বাইকটাকে ভালো করে ধরে বসে। জাঙ্কুক লুকিং গ্লাস দিয়ে তাকালো সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। ব্যাপারটা সহ্য হলো না জাঙ্কুকে, তাই কোনো কিছু ওয়ার্নিং না দিয়ে জাঙ্কুক হঠাৎ করে গাড়ি স্টার্ট দেয়। ফলস্বরূপ তে ঝুঁকে পড়ে জাঙ্কুকের পিঠে, আর হাতও চলে যায় জাঙ্কুকের কাঁধে। বিজয়ের হাসি হেসে জাঙ্কুক। ওদিকে সুগা জিমিন অপেক্ষা করছিল জাঙ্কুকের জন্য ভার্সিটির গেটের কাছে। জিমিন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তার আম্মুর কল দেয় তখনই। এত অবাক হোস না মা, আমাকে বলে গেছে তুমি বা জিমিন কেউ আমার বউ না। ওরা বউ পছন্দ করে নিল আর আমাকে বললো না। এই বলে কল কেটে দেয় জিন। জিমিনকে কিছু বলার সুযোগটাও দেয় না। জাঙ্কুক তেকে ড্রপ করে। সুগা জিমিনকে নিতে আসবে, সো তুমি আমার সাথেই যাবে, পাকনামি মেরে একা চলে যাবে না। এই কথাগুলো জাঙ্কুক জোরে বলে পরেরটা তীর দিকে ঝুঁকে যায়। তারপর তীর কানের কাছে ফিস ফিস করে বলে, মনে আছে তো, আমি আবার মেয়েদেরও ছাড় দিই না। আমার কথার অগ্রাহ্য করলে কিন্তু ফলস্বরূপ ভালো হবে না। এবার তাকাই জিমিনের দিকে। সামলে থাকবি আর ছেলেদের থেকে দূরে থাকবি। তোর ভাই আর হবু বর কিন্তু খুব ডেঞ্জারাস। জিমিন মুচকি হাসে, পায়ে পায়ে এগিয়ে যায় তার ভাইয়ের দিকে। কোন ছেলে ভাবির দিকে তাকালে তার কথা তোমার কানে তুলে দেব, ডোন্ট ওয়ারি। এটাই বলতে চাইছো তাই তো? জাঙ্কুক মুচকি হাসে। তারপর দুই বন্ধু মিলে চলে যায় সেখান থেকে। তাই বিকেলের দিকে জাঙ্কুক সুগা দুজনেই ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে আছে। তে বা জিমিন কারোর আসার নাম নেই। এদিকে তাদের গিলে খাচ্ছে আশেপাশের মেয়েগুলো। জিমিন তে দুজনে বেরোয় ভার্সিটি থেকে। জিমিন এইসব দেখে আগে পেটে পড়ছে, কলার ধরে সুগা। জাঙ্কুকের পরেই যদি ডিপার্টমেন্টে কারোর স্থান হয় সেটা হলো সুগা, বেস্ট সিআইডি অফিসার সেও। এদিকে বাঘ যেমন তার বাঘিনীকে ভয় পায়, সেও তার বাঘিনীকে ভয় পায়। আজ আপনি শেষ, চলুন এখন। সাথে সাথে সুগা বাইক স্টার্ট দিয়ে চলে যায় জিমিনকে নিয়ে। চলো। এবার তে জাঙ্কুকের কাঁধ ধরে দূরত্বটা বাড়িয়ে রেখে বসেছে। বাড়ি পৌঁছে নিজের রুমে চলে যায় জাঙ্কুক। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ব্যালকনির দরজার সামনে যেতেই একটা কাগজ মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে ব্রু কুঁচকে যায় জাঙ্কুক। কাগজটা খুলে যা দেখে তাতে মাথা রাগে জ্বলে যাচ্ছে। ভালোবেসে ফেলেছি আপনাকে, প্রথম যেদিন দেখলাম সেই দিনই প্রেমে পড়ে গেছি। আর এখন তো আমি মহাসমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছি। কি বাঁচাবেন না আমাকে? বিয়ে করলে আপনাকেই করব। কি করবেন না আমাকে বিয়ে? এটি আপনার হবু বউ। এরপরে বারান্দায় চলে যায়, দেখে নিচে কেউ আছে কিনা। কাগজটা ফেলতে গিয়েও ফেলে না, তুলে রাখে আলমারিতে। নিচেও কাউকে খুঁজে পায় না। দেখতে দেখতে পেরিয়ে গেছে আরো একটি সপ্তাহ। জিন জাঙ্কুককে তার রুমে ডাকে। আমার রুমে একটু এসো তো কুকি। কি হয়েছে আম্মু? তুই মাকে কবে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবে? তার বয়স 30 পেরোলে, আর হাতে কিন্তু একটা মাস আর সাথে 2টি সপ্তাহ রয়েছে। অন্তত বিয়ে করে কিছুদিন কাটাও, তারপর না হয় মিশনে যাবে। আম্মু কথায় কথায় আমাকে বয়সের খোঁটা দেওয়া বন্ধ করবে। আমি না দিলে তুই ঠিকই দেবে। আচ্ছা বেশ, 1 সপ্তাহ পরেই বিয়ে করবো তেকে। চাচি চাচুকে রাজি করাও। তোর চাচি আর চাচু দুজনেই রাজি, তেকে জানাতে হবে এবার, সেটা বলবি তুই। ও আম্মু, আমার দ্বারা হবে না, প্লিজ তুমি বলো। তাহলে আমার বাঘের মতো গর্জন করা ছেলেও কাউকে ভয় পায়। যেখানে আসল বাঘ তার বউকে ভয় পায়, সেখানে আমি তো কোন ছাড়। জিন জাঙ্কুকের কথা শুনে হেসে ফেলে। তেমা, আমার রুমে একটু আসিস তো। হ্যাঁ বড় আম্মু, বলো। বলছিলাম কি, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? না বড় আম্মু, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন। আমার ছেলেকে বিয়ে করবি? কিন্তু ছেলে আমার বাঁদর হচ্ছে, আবার যে সে বাঁদর না, একেবারে বুড়ো বাঁদর হচ্ছে। এবার একটু ঘরমুখ করা দরকার, জানিস তো কাজের জন্য বাইরে বাইরে থাকে প্রায় সময়। জাঙ্কুক ভাইয়া কি রাজি হবে এই বিয়েতে?
জানো না মেয়ে, তোমাকে দেখলেই আমার ধামরা ছেলে কাঁপকাঁপি শুরু করে দেয়। কিন্তু আব্বু আম্মুকে একবার, ওনারা রাজি। তে লজ্জামুখ করে মাথা নিচু করে ফেলে। তাহলে কি আমি হ্যাঁ ধরবো? তে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তে এবার নিজের রুমে চলে যায়। জিন ভেবেছিল অনেক কাঠখড় পোড়াতে হবে রাজি করাতে, কিন্তু এত সহজে রাজি হয়ে গেল। জিন ফোন করে জাঙ্কুককে। কুকি, তে আম্মু, তে রাজি তো আম্মু? চুপ করে আছো কেন, বলো না। আমি তো বলছিলাম, আমার কথার মাঝে সারের মতো চেঁচালি কেন? এখন আর আমি কিছু বলবো না। এই বলেই জিন কল কেটে দেয়। জাঙ্কুক পড়েছে মহা বিপদে। তার আম্মু এমন কিছু করবে সে ভাবেনি। এখন তো তার মনটাও কেমন করছে। তে জিমিন গিয়েছে ভার্সিটিতে। আমি সত্যিই ভাবিনি তুই আমার ভাবি হওয়ার জন্য রাজি হয়ে যাবি। ভাগ্যিস ভাইয়া তোকে পছন্দ করেছে। না হলে আর কি, ওই আম্মুর বান্ধবী ডঙ্গি মাইয়া আয়ু আমার ভাবি হয়ে যেত। আয়ু কি ভাইয়াকে ভালোবাসে, নাকি ভাইয়া আয়ুকে ভালোবাসে? ভাইয়া ভালোবাসে না, আর ও ভালোবাসে না ছাই। ওর হলো ছেড়ে ঘোরানো কাজ, টাকার প্রতি লোভ। এইসব আম্মু দেখলেও কিছু বলতে পারে না, কারণ হলো আয়ুর আম্মু অনেক ভালো মানুষ। মেয়েটা থেকে এমন কি করে হলো কে জানে। এই ওটা ভাইয়ার গাড়ি না? এই কি ভাইয়া এখানে এখন কেন? সেটা আমি কি করে জানবো? জাঙ্কুক ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। ওটা আমার ভাই, তোর না, তোর জামাই হবে ওটা। তে লজ্জা পায়। জিমিন তে দুজনে এগিয়ে যায় জাঙ্কুকের গাড়ির দিকে। ভাইয়া তুমি? আর কয়টা ক্লাস বাকি তোদের? দুটো। একাই কর, মন দিয়ে করবি, পরে তেকে বুঝিয়ে দিবি। তে গাড়িতে উঠে এসো, আর জিমিন তোকে সুগা নিতে আসবে। মানেটা কি ভাইয়া? পেয়ে যাবে না? থাপ্পড়ে তোমার গাল লাল করে দেব। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, আর খারাপ করিস না। যেটা বলছিস সেটা কর। আর তোমাকে কি কোলে করে নিয়ে এসে বসতে হবে নাকি? তে ভাবি কে তাড়াতাড়ি পিছনে সেটে উঠে বসে পড়ে। জাঙ্কুক রাগি চোখে তাকায় তের দিকে। আমাকে দেখে তোমার ড্রাইভার নাকি? পার্সোনাল ড্রাইভার নাকি আমি তোমার? জামাই আমি তোমার, পাশে এসে বসো। বাহ ভাইয়া বাহ, আমাকে বা অন্য কাউকে তো পাশে নিয়ে বসো না। তোরা কেউ আমার বাচ্চার আম্মু না। তোমার বাচ্চা? হ্যাঁ। এদিকে লজ্জায় মরি মরি অবস্থা। কি হলো, কতবার বলবো নাকি আমি যাব? কোনটা? তে ভয়ে পাশের সিটে গিয়ে বসে। জিমিন ভার্সিটির ভেতর যা। এই বলে জাঙ্কুক গাড়ি চালিয়ে চলে যায়। জিমিন কাঁদে সুগাকে। আমাকেও ঘুরতে নিয়ে চলুন, আসুন এক্ষুনি। জিমিনা, খুব ইম্পর্টেন্ট কাজে আছি আমি। আসবে নাকি দিয়ে থাকবো আমাদের? না, আসছি আমি। সুগা কিছুক্ষণের মধ্যে এসে জিমিনকে নিয়ে যায় সুগার ইম্পর্টেন্ট কাজে জায়গায়। জিমিন অবাক, সাথে অনেক খুশি। আচ্ছা, আমার এত জামা কাপড় আছে, তারপরেও আমি কেন শপিং করব? তাছাড়া আমি টাকা আনি নাই। আমাকে দেখে ভিখারি লাগে তোমার? আমি সেটা কখন বললাম? চলো তবে। হাত টেনে জাঙ্কুক নিয়ে যাইতে। যেটা পছন্দ হচ্ছে সেটা নাও এখান থেকে। তে আর কথা বাড়ায় না, সে জানে সে না নেওয়া অব্দি জাঙ্কুক ছাড়বে না। তে সব সুন্দর সুন্দর ড্রেস দেখছে আর দাম দেখে রেখে দিচ্ছে। কারোর থেকে এত দামের কোনো জিনিস নেওয়া পছন্দ করে না তে। বলছি, শপিং মলের অন্য কোনো স্টোরে গেলে হতো না? না, এটাই আমার সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড, আর এখান থেকে আম্মু জিমিন কেনে, তুমিও এখান থেকেই নেবে। তে আবারও খুঁজতে থাকে। জাঙ্কুক বসে বসে তের কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। বাহ, বউ তো দেখি আমার টাকা বাঁচাতে চাইছে। অনেক খুঁজে খুঁজে তে কম দামের একটা সুন্দর ড্রেস কিনে জাঙ্কুকের সামনে এনে ধরে। জাঙ্কুক এক চোখে পরখ করে দেখে। যাও, এটা পরে এসো, আর আমাকে দেখাও কেমন লাগছে, আমিও দেখি। এখন? এখন। তেও আর কথা বাড়ায় না। 5 মিনিটের মধ্যে তেও বেরিয়ে আসে চেঞ্জিং রুম থেকে। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে। এই স্টোরের সব কটা স্টাফ জাঙ্কুককে চেনে, তারা সবাই মুচকি মুচকি হাসছে জাঙ্কুকের কাণ্ডে। আগুন সুন্দরী। অস্ফুট কণ্ঠে জাঙ্কুক কথাটা বলেও তে শুনতে পায়। লজ্জায় মাথা নামিয়ে দেয়। মিনমিন কণ্ঠে জাঙ্কুককে বলে, চেঞ্জ করে আসি? না, এখানে বসো, আসছি আমি। বিলিং কাউন্টারে যাই জাঙ্কুক। কার্ডে পেমেন্ট করব, আর তার আগে সিসিটিভি চেক দিয়ে সেই সব ড্রেসগুলো প্যাক করো যেগুলো আমার বউ দেখে রেখে দিচ্ছিল। স্টোরের মালিক হাঁ করে তাকিয়ে আছে। জাঙ্কুক কি তার মা আর বোনের জন্য এমন করতে তারা কখনো দেখেনি। একজন বয়স্ক মহিলা এসে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। জাঙ্কুককে খুব ভালোভাবেই চেনে। আপনার ওয়াইফ অনেক
লাকি আপনাকে পেয়ে, সে অনেক ভাগ্যবতী। জাঙ্কুক অমায়িক হাসি দিয়ে তাকায় সেই মহিলার দিকে। আন্টি আপনি ভুল বলেন, আমি অনেক লাকি যে তার মতো একজনকে জীবন সাথী হিসেবে আমি পেয়েছি, আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি। আমার জীবন সার্থক। বয়স্ক মহিলা শুধু হাসে, দোয়া করে তাদের জন্য। হাতে ব্যাগ নিয়ে ফিরে আসে জাঙ্কুক, সেদিকে তাকায় তে। ভালো করেছেন, বড় আম্মু আর জিমিনের জন্য কিছু নিয়ে। সব তোমার। এবার জাঙ্কুক আরো কিছুটা এগিয়ে আসে, তারপর তেকে বলে, তোমার জামাইয়ের পক্ষ থেকে। কিন্তু চলো পার্সেল সেলিনের লেডিস হিল সেকশনে যাই জাঙ্কুক। দেখুন যা হবে বিয়ের পর, এখন চুপ করে হিলটা চুজ করো, যা তোমার ইচ্ছা হয়। না দরকার নেই, আপনি কিনে দিন, না হলে দেখা যাবে সব নিয়ে ফেলেছেন। জাঙ্কুক শরীর তুলে হেসে ফেলে। তেকে একটা একটা করে হিল পুড়িয়ে চেক দেয় জাঙ্কুক। এটা না, তোমার হাঁটতে সুবিধা হবে। তে হেঁটে দেখে আসলে তার কোনো সমস্যা হচ্ছে না। এখানে লেডিস পার্লার থাকলেও তোমাকে নিয়ে যাব না, তোমার চুলে কোনো মেয়ের টাচও আমার পছন্দ না। আর হ্যাঁ, তুমিও কোনোদিন পার্লারে যাবে না। আমি চাইও না, ভালো তোমার জন্য। এবার বাড়ি চলুন। বাড়িতে কে আছে তোমার? বিরক্ত হলো দেখো, আমার জামাই আছে, চলুন এবার। জাঙ্কুক থেকে টানতে টানতে গাড়ি কাছে নিয়ে যায়, চেপে ধরে জাঙ্কুক গাড়ির সাথে। কি বললে তুমি? কিছু না, প্লিজ আমার করবেন না, সবাই দেখছে, আমার কেমন একটা লাগছে। গাড়িতে বসো। তারপর তেকে নিয়ে যাই সুন্দর একটা জায়গায়, চারিদিক যেখানে অন্ধকার। জাঙ্কুক তেকে নিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে যায়। হঠাৎ করে সব লাইট ধীরে ধীরে জ্বলতে শুরু করে। তে অবাক হয়, হঠাৎ জাঙ্কুক তের সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। ধীরে ধীরে সবাই বাইরে বেরিয়ে আসে। সেখানে ছিল জিমিন আর সুগাও। উইল ইউ ম্যারি মি তে? তে এখনো তাকিয়ে আছে। আমার হবু জামাই অনেক কষ্ট করে সাজিয়েছে, হ্যাঁ বল তাড়াতাড়ি। তে হাত বাড়িয়ে দেয়। জাঙ্কুক তের হাতে আংটি পরিয়ে দেয়। পেরিয়ে গেছে আরো একটি সপ্তাহ। কিছুক্ষণ আগেই তের বিয়ে হয়েছে। তে লাল টুকটুকে বসে আছে জাঙ্কুকের রুমে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে রুমের বন্ধ দরজার বাইরে। কি শুরু করেছিস বলতে তোরা? তুমি যে এত কিপটে জানতাম না ভাইয়া, মাত্র কিছু টাকা দিতে পারছো না। সুগা, তোর আমার পক্ষে থাকার কথা, সেখানে তুই কি না? আমার বউ যেদিকে সেদিকেই আমি, তোদের বিয়ে আমি হতে দেব না। ছি জিমিন, তুমি তোমার বড় ভাইয়ের বাসঘরে দরজা ধরছো? ভাইয়া যদি পরে আপনার সাথে বিয়ে দিতেও চাই, আমি আপনাকে বিয়ে করব না, দেখে নিয়েন। আসি আন্টি। সুগা মানে সেখান থেকে কেটে পড়ে। এই নে, এই আমার এই কার্ডটা আজ থেকে তোর। ব্ল্যাঙ্ক কার্ড নাই তো আবার? জাঙ্কুক জিমিনের মাথায় হাত রাখে। তোর জন্য এই কার্ডে আমি প্রতি মাসে 5000 করে রেখে আসছি, তাই 4 বছর ধরে। জিমিন তার ভাইকে জড়িয়ে ধরে রুমে চলে যায়। যাওয়ার আগে চাবিটা দিয়ে যায়। আপাতত তাকে গুনতে হবে কত আছে এতে। জিমিন খাতা পেন নিয়ে বসে ক্যালকুলেশন করে দেখে 2,40,000 টাকা আছে। জিমিন অবাক হলো, চাইলে 20,000 দিল এত। দরজা আটকানোর সাথে তার বুক কাঁপছে। আজকে যদি জাঙ্কুক তার অধিকার চাই। আগুন সুন্দরী, এই লাল শাড়ি পরে থাকলে ক্ষতি তোমার হবে, আমায় দোষ দিতে যাবে না কিন্তু তখন। যাও চেঞ্জ করে আসো। এই জাঙ্কুকের দেওয়া ড্রেসগুলো থেকে একটা সুন্দর পিন পরে তারপর জাঙ্কুকের সামনে আসে। জাঙ্কুক থেকে ধরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। মন দিয়ে শুনবে। এই হাসিচোখ মাথা নাড়ে। তোমার জামাই একজন সিআইডি অফিসার, এটা তুমি জানো। আমার জীবনে শত্রুর অভাব নেই, তাই সাবধানে থাকবে তুমি। তোমার আগে পরে প্রচুর গার্ড থাকবে, ঠিক যেমন সুগা রেখেছে জিমিনের জন্য। আমি নেক্সট মিশনে যাব আর 1 মাস পরে। সেটা এই দেশে নয়, এই প্রথমবার আমি অন্য দেশে যাব। কি কারণ সেটা বলতে পারবো না, আর না পারবো সেটা কোন দেশ সেটা বলতে। তবে এই মিশনটা অন্যগুলো থেকে একটু বেশি ডেঞ্জারাস। আমি মিশনে থাকাকালীন তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবো না। মন খারাপ রাখবে না, আমার অবর্তমানে তোমাকে আমার পরিবার সাহায্য করবে, সাথে আমার পুরো ডিপার্টমেন্টও তোমার পাশে থাকবে। তোমার কোনো প্রশ্ন আছে? আবার হাসিচোখ মাথা নাড়ায়। মিশনে গিয়ে আপনার আহত হওয়ার সম্ভাবনা আছে তাই না? জাঙ্কুক হাসিচোখ মাথা নাড়ায়। তের চোখ ছলছল করে ওঠে। কান্না করো না জান, তোমার কান্না আমাকে আরো ক্ষত বিক্ষত করে। তোমার কাছে আমি অক্ষত ফিরবো, এবার প্লিজ কান্না থামাও। তে কান্না থামিয়ে দেয়। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তেতে কোনো রকম নাকচ করে না। পেরিয়ে গেছে 10টা মাস। আজ জাঙ্কুক বাড়ি ফিরছে, কিন্তু জাঙ্কুকের মন ভীষণ অস্থির। 7 দিন ধরে তে ফোন ধরছে না।
সাথে কোনো কথা হয়নি। তার মিশন কমপ্লিট হয়েছে 7 দিন আগে। সব ফর্মালিটি শেষ করতে 1 সপ্তাহ লেগে গেছে জাঙ্কুকে। কিন্তু কি হলো তাতে? সেই তো বউটার সাথে কথা বলছে না 1 সপ্তাহ ধরে। আম্মু তুই কোথায়? ভার্সিটিতে। আমি আসছি জেনেও ভার্সিটিতে গেল? হ্যাঁ, আজ ইয়োনো ভাইয়ের জন্মদিন, তে স্পেশাল ইনভাইটেড। আমিও একটু পর যাবো। এই ইয়োনোটা আবার কি? সিনিয়র। সিনিয়রের জন্মদিনে তে কেন যাবে, তা আবার কোনো ছেলের জন্মদিনে? কেন যাবে না শুনি? ওর দেখে পছন্দ, আর তেও পছন্দ করে হালকা হালকা। জাঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বেয়াদবির একটা সীমা থাকে। আর কই, এতদিন পর আসছি, বউ একটু আদর করবে তা না, আমাকে এখন বউকে সামলাতে হবে। জাঙ্কুক নিজের বাইক থেকে বের করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। তেকে ফোন দে, একটু বেশি ঢলাঢলি করতে পার, ইয়োনোকে বল পালানোর ব্যবস্থা রাখতে। জিমি মুচকি হেসে তাই করে। ইয়োনো ভাই, ভালো করে অ্যাক্টিং করো, আমি ইশারা করে পালিও, না হলে একটা মারও মাটিতে পড়বে না। ইয়োনো মাথা নাড়ায়। জাঙ্কুক এসে দেখে তে ইয়োনোর হাত ধরে গল্প করছে। হ্যাপি বার্থডে ইয়োনো ভাই। তে পাশ ফিরে তাকিয়ে জাঙ্কুকে দেখলে অগ্রাহ্য করে। চলো ইয়োনো ভাই, আমরা ওই দিকটায় যাই। তে দাঁড়াও বলছি। তে আবারও ইগনোর করে চলে যেতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এসে তের হাত ধরে নেয়। এটা কোন ধরনের অসভ্যতা ভাইয়া, হাত কেন ধরলেন? জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকায় ইয়োনোর দিকে। তে মনে মনে বিড়বিড় করে, উফ, ইয়োনো ভাইটাও না অ্যাক্টিং করতে বলেছিলাম, এখন ইয়োনো ভাই ওভার অ্যাক্টিং করছেন কেন? তে আবার ইয়োনোকে ইশারা করে পালানোর জন্য, কিন্তু সে তো সেই না পালিয়ে আবারও গলা ফাটিয়ে বলে, দেখুন এটা ভার্সিটি প্রাঙ্গণ, আপনি আমার আর তের মাঝে কেন আসছেন? তে একবার তাকায় জাঙ্কুকের রক্তচক্ষুর দিকে, একবার তাকায় ইয়োনোর দিকে। শেষ, এই ব্যাটা আজ শেষ। তোমার আর তের মাঝে আমি? হাউ ফানি। এই বলে জাঙ্কুক ঘোরা ধরে মারতে শুরু করে ইয়োনোকে। ইয়োনোর অবস্থা বেহাল। ছাড়ুন, ছাড়ুন ওনাকে, আমার কসম ছাড়ুন। জাঙ্কুক ইয়োনোকে ছেড়ে দেয়। তের এক হাত ধরে টান দিয়ে হর্ন হর্ন করে বেরিয়ে যায়। বাসায় পৌঁছে গিয়ে টানতে টানতে রুমে নিয়ে যায়। ইকিরে জিমিন, এত বেশি রেখে কেন? তের কিছু যে জাঙ্কুক করবে না তা আমি জানি। ইয়োনোর খোঁজ নিয়ে দেখ একবার। জিমিন এবার ইয়োনোকে ফোন না করে বোগাম ভাইকে ফোন করে। জানতে পারি ইয়োনো ওভার অ্যাক্টিং করে হসপিটালে ভর্তি। সমস্ত কথা লাউড স্পিকার শোনে জিমিন দুজনে তপ্ত নিঃশ্বাস ফেলে। অন্যদিকে জাঙ্কুক রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেখে চেয়ারের মধ্যে বসে। তার দিকে হালকা ঝুঁকে কি জোরে কথা বলে। আমার অনুপস্থিতিতে অন্য ছেলেদের সাথে মেশার সাহস কি করে হয় তোমার? তে কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। কথা বলো ড্যাম ইট। তে কোনো কথা না বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাইডের দরজা খুলে একটা কাগজ বের করে জাঙ্কুকের সামনে এনে ধরে। আপনি কারোর ভালোবাসার যত্ন করে আগলে রাখতে পারলে আমি কেন অন্য ছেলেদের সাথে কথা বলতে পারবো না শুনি? জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায় সেই মোড়ানো কাগজটা দিকে, আর একবার তের দিকে তাকায়। এক পা করে এগোতে শুরু করে। তেও এক পা করে পিছোতে শুরু করে। আলমারির সাথে চেপে ধরে তেকে। নিজের বইয়ের হাতের লেখা তোমার জামাই ভালো করেই চেনে মিসেস জিয়ন তে। তার মানে আপনি ভালো করেই জানতেন? কই, আমি ভাবলাম আপনার সাথে একটু অ্যাক্টিং করব, 2-4 দিন কথা না বলে অভিনয় করব। তা না, তুমি ভুলে যাচ্ছ বোধহয় আমি কি করি। সিআইডি অফিসারের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় মিসেস জিয়ন। জাঙ্কুকে তার তেল করে মুখ গুজে দেয়। এই জাঙ্কুকের স্পর্শে কেঁপে ওঠে। সরি। এইসব সরি টরিতে আমার মন গলবে না। এখন আমার তোমাকে চাই, পুরোপুরি ভাবে চাই। 10 মাস আগে বাসর শাড়ি নেই তো কি হয়েছে, এখন কোনো ছাড় নেই। ভেবেছিলাম এতক্ষণ জানি করে বাড়ি ফিরে বউকে জড়িয়ে ধরে ঘুমোবো, কিন্তু সেটা তো হবার না। আমার রাগ কমানোর জন্য তোমাকে লাগবে, এটাই তোমার শাস্তি। এই বলে জাঙ্কুক দেখে করে ওঠে। এই কোলে উঠে ছটফট না করে জাঙ্কুককে মিয়ানো কণ্ঠে বলে, এখন তো সকালবেলা। তো তুমি বলছো তোমাকে রাতেও আবার পাবো? এবার লজ্জার ঠেলায় না পেরে জাঙ্কুকের বুকে মুখ লুকায়। জাঙ্কুক ডেভিল স্মাইল দেয়। কোনো ব্যাপার না, বইয়ের ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। এখন হবে আমার ইচ্ছে, তখন হবে তোমার ইচ্ছে। আর রইল সকালবেলার কথা, সকাল বিকেল দুপুর রাত যখন যেভাবে আমার ইচ্ছে হবে সেইভাবেই আমি আমার আগুন সুন্দরীকে আদর করব, বাসর সারব। একটা ছোট্টখাটো পার্সোনাল সিআইডি টিম বানাবো আমি। এই বলে জাঙ্কুক থেকে বিছানায় শুয়ে চেপে ধরে কিস করতে শুরু করে মাতালের মতো।